আহ, সেখানে আমরা দেখতে বলেছিলাম ওই যে যখন ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করে বা ট্রানজিস্টর যখন অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, তখন যে তোমার আউটপুট যে লুপ বা বর্তনী, সেখানে আমরা একটা লব্ধি ভোল্টেজ লিখেছিলাম, যেটাকে তোমরা সেদিন বলেছিলা যে কির্চফের ভোল্টেজ সূত্র থেকে আনা যায়, বা আমরা সেটা দেখেছিলাম যে মূলত যে সূত্রটা লিখি কির্চফের ভোল্টেজ সূত্রই। তাহলে ওই সূত্রটায় আমাদের একটা প্রবলেম হয়, একটা মাইনাস নিয়ে একটা ঝামেলা হয়, বা আমরা সেদিন যেভাবে দেখেছিলাম তাতে ওইটা তোমাদেরকে আমি একটু দেখতে বলেছিলাম। তোমরা কেউ দেখেছো? ওর কোনো সমাধান বের করতে পেরেছো? দেখো নাই কেউ? যে এখানে তোমার মূলত মূলত আমাদের ফিগারটা কি ছিল, এখানে তোমার একটা ট্রানজিস্টর ছিল, এই ট্রানজিস্টরে তোমার এনপিএন ট্রানজিস্টর আমরা বলেছিলাম, এনপিএন। তাহলে এখানে তোমার ইনপুট রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা সিগন্যাল ছিল, এখানে তোমার যেহেতু পি পজিটিভ নেগেটিভ, এখানে একটা কোষ ব্যাটারি ছিল। তাহলে এখানে এসে কালেক্টর, এখানে একটা লোড রেজিস্ট্যান্স ছিল, সে এইটা যেহেতু এন টাইপ পজিটিভ নেগেটিভ এর সাথে এভাবে যুক্ত ছিল। এইটা ছিল আরসি, এখানে কারেন্টের অভিমুখ ছিল এই দিকে, এটা ছিল ভিতরের দিকে, এটাও ছিল ভিতরের দিকে, কারেন্টের অভিমুখ এই দিকে। তাহলে আমরা যদি এই জায়গাটাকে আমরা যদি নামকরণ করি, আমি যদি এখান থেকে স্টার্ট করি, এদিকে এ, এই অংশ প্রান্তটাকে যদি আমি বি বলি, এইটা যদি সি, এইটা ডি, এইটা ই, এভাবে যদি আমরা এ বি সি ডি ই এ এই লুপের কথা চিন্তা করি এবং এইভাবে যদি আমরা ঘুরি, তাহলে কির্চফের ভোল্টেজ সূত্রটা আমাদের কি হবে, এটা ছিল আমাদের বিষয়। তাহলে এইখানে আমরা একটা যে ভোল্টেজ দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে এইটা হইলো তোমার আসলে বায়াস ভোল্টেজ, যেটা বাহির থেকে দেওয়া হয়, এটাকে আমরা বলেছিলাম ভিসিসি। মূলত এইটা দেওয়া হয়, এইটা দিলে আর এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তখন আমরা যে জিনিসটা হিসাব করেছিলাম যে এই রেজিস্ট্যান্সের কারণে এর ভিতর থেকে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা কি করতেছে, এই জায়গায় একটা বাধা পাচ্ছে, এই বাধাকে অতিক্রম করে নিয়ে আসতেছে। তাহলে বাধাকে অতিক্রম করার জন্য কিছু শক্তি খরচ হয়, যেটা এই ব্যাটারি থেকে নিয়ে নেয়, নিলে এই শক্তির কিছু অংশ এখানে খরচ হয়ে যায়। খরচ হয়ে গেলে এখানে এই জায়গার যে এখন ভোল্টেজ, সেটা আগে যেটা তোমরা দিয়ে রেখেছিলা সেটা কি আর পাবা? যদি মনে করো ভিসিসি 10 ভোল্টের এখানে ব্যাটারি আমরা দেই, তাহলে এই 10 ভোল্ট থেকে কিছু শক্তি এখানে খরচ হয়ে গেলে, খরচ হয়ে যাওয়ার পরে যখন কারেন্টের ফ্লো চলে, তখন কি এখানে আর 10 ভোল্ট পাওয়া যাবে? না স্যার, কম পাওয়া যাবে। কম পাওয়া যাবে। তাহলে এই ভোল্টেজটা মূলত কার কার ভিতরে, এই ভিসিসিটা কার কার ভিতরে? এমিটার এটা আর তো তোমার কালেক্টর। একদিকে ইমিটার, একদিকে কালেক্টর। কালেক্টর। তাহলে তোমার ইমিটার আর কালেক্টরের মধ্যবর্তী ভোল্টেজ কি কমে যাচ্ছে না? কমে যাচ্ছে না? যখন কারেন্ট চলাচল করে, ইনপুট যখন এদিকে তোমার ইনপুট অংশটা বেস ইমিটার যখন অ্যাক্টিভ হয়, তখন এটাও অ্যাক্টিভ হয়। যখন এটা অ্যাক্টিভ হয় না, তখন এটাও অ্যাক্টিভ হয় না। তখন এখানে কোষের দিকে তাকাইলে তুমি 10 ভোল্টই পাবা। যখন তুমি এখানে এইটা অ্যাক্টিভ হয়ে যায় ইনপুট, তখন আউটপুটে অ্যাক্টিভ হয়, আউটপুটের মধ্যে দিয়ে কারেন্ট চলাচল শুরু করে,
তখন তুমি এই ব্যাটারির দিকে তাকাইলে তুমি আর 10 ভোল্ট পাবা না, তার থেকে কম পাবা, কারণ ওর কিছু অংশ ওই কারেন্ট চলাচলের জন্য এখানে খরচ হবে। তাহলে এই যে কমে গেল, মনে করো এখানে এখানে 6 ভোল্ট খরচ হয়েছে, 6 ভোল্ট খরচ হয়েছে এর মধ্য দিয়ে কারেন্ট নিতে। তাহলে এখানে তুমি এখন কয় ভোল্ট পাবা ব্যাটারিতে? নিঃসন্দেহে 4 ভোল্ট, কারণ মোট ছিল 10 ভোল্ট, এখানে খরচ হয়ে গেছে 6 ভোল্ট, রয়েছে কত? 4 ভোল্ট এই ব্যাটারি। তাহলে এই ব্যাটারিটা 4 ভোল্ট, এটা আসলে কার কার মধ্যে? ভিসিসি তুমি দিয়ে রেখেছো বাহির থেকে, কিন্তু ভিসিসি যখন দিয়ে রেখেছো, ভিসিসিটা কাজ করতেছে কার কার মধ্যে? একটু আগেও তোমরা বলেছো সেটা ইমিটার এবং কালেক্টরের মধ্যে। তাহলে এই ভিসিসি ভোল্টেজটা হলো ইমিটার এবং কালেক্টরের মধ্যের ভোল্টেজ, কিন্তু সেটা ইম্পোজ করা হয়, দেওয়া হয় বাহির থেকে। এরপরে বাহির থেকে দেওয়ার পরে যখন এই অংশটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন এখানের ভোল্টেজটা কমে যায়, তখন ইমিটার আর কালেক্টর এর মধ্যবর্তী যে ভোল্টেজ বা বিভব পার্থক্য, তখন কিন্তু সেটা আর 10 থাকে না, সেটা কত হয়ে গেল? সেটা হয়ে গেল 4 ভোল্ট। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? এটা তো বোঝার কথা, এখানে তো ঝামেলা নেই, আছে নাকি? কারণ এর যে অবশিষ্ট 4 ভোল্ট রইল এই ব্যাটারিরই, সেটা আসলে কার কার মধ্যে? সেটাও কিন্তু তোমার ওই ইমিটার ইমিটার কালেক্টর। আর কালেক্টরের মধ্যে। তাহলে তোমার যখন শুরুতে 10 ভোল্ট, সেটাও কার কার মধ্যে? ইমিটার এবং কালেক্টরের মধ্যে, কিন্তু সেইটা বাহির থেকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে যেটা খরচ হয়েছে, এখন যেটা অবশিষ্ট রয়েছে, তাহলে এটাই তো মূলত আমাদের লব্ধি। তাহলে এই লব্ধিটা আমরা যেটা বলি ভি আউট, এই ভি আউট মানে এখানে যেটা ছিল সেটা ভিসিসি, আর এখানে যেটা খরচ হয়েছে সেইটা আইসি আর সি। তাহলে ওখানে যদি আমরা আইসি আর সি খরচের পরে এখানে যেটা খরচ হয়েছে সেটা এখানে খরচ করে এখান থেকে যদি বাদ দিই, তাহলে আমরা যে ভোল্টেজটা এখানে পাই সেটাই তো এখানে যেটা অবশিষ্ট রয়েছে, আর অবশিষ্ট যেটা রয়েছে সেটাই তো কালেক্টর আর ইমিটারের মধ্যে। তাহলে এই ভোল্টেজটাই তো মূলত আউটপুট ভোল্টেজ, এটাকেই তো আমরা মূলত বলতে পারি ভিসিই, অথবা বলতে পারি ভি লব্ধি, রেজাল্ট্যান্ট, মানে এখানে লব্ধি ভোল্টেজ অথবা কালেক্টর ইমিটার ভোল্টেজ, যেটা কি আমরা বলি আউটপুট ভোল্টেজ, সেটাই এটা। এটা আমরা বীজগণিতিক হিসাবে আমরা চিন্তা করলাম এই বিষয়টা। এটাকেই যদি আমরা কির্চফের ভোল্টেজ সূত্রে আনি, এখন সেখানে তোমরা ট্রানজিস্টর অ্যানালাইসিস করে যদি আমরা আনি, সেটা একটু বেশি হাই থটে চলে যায়, ওইটা তোমাদের এখন ওই ধাপটা দরকার না। এখানে খুব সিম্পল চিন্তাটা করে দিলেই হয়ে যাবে। ওর ভিতরে আমরা এখন ঢুকবো না, ওর ভিতরে ঢুকলে আরো অন্য একটু বিষয় নিয়ে আরো একটু ঝামেলায় পড়তে হবে। তাহলে তুমি যখন এখান থেকে স্টার্ট করেছো, এ থেকে এই লুপ যখন ঘুরবা, এ বি সি ডি ই এ, আবার এই বিন্দুতে যখন আসবা, এখানে যদি কির্চফের ভোল্টেজ সূত্র লেখো তাহলে এইটা আসবে। এটা কির্চফের ভোল্টেজ সূত্র থেকে কিভাবে আসে? তুমি যখন এ থেকে স্টার্ট করেছো, এই ভিসিসি ব্যাটারি যখন তুমি ওভারকাম করতেছো, এটা যখন অতিক্রম করতেছো, তখন প্রথমে তুমি পাচ্ছ কোন প্রান্তটা? পজিটিভ না নেগেটিভ? কি পাচ্ছ? এটা নেগেটিভ। কি? এটা নেগেটিভ, এটা পজিটিভ, তুমি প্রথমেই পাচ্ছ নেগেটিভ। তাহলে এই যে ভিসিসি, এই যে এই নেগেটিভ। এরপরে হলো তোমার যাওয়ার পথে তুমি ফেস করতেছো কি? এখানে রোধ, এইদিকে কারেন্ট যাচ্ছে, এই আইসি কারেন্ট, এইটা হলো আই কারেন্ট, এটাও আইসি কারেন্ট, এইদিকে ঢুকতেছে আইবি কারেন্ট। তাহলে তোমার কারেন্ট আর রোধের গুণফল, সেটা হলো আইসি আর সি।
আর তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও সেই দিকে যাচ্ছে, সুতরাং আইসি এবং আরসি এর চিহ্নটা কি হবে? পজিটিভ Positive. না নেগেটিভ? পজিটিভ। Positive. তাহলে প্লাস আইসি আরসি। এরপরে তুমি যখন এখান থেকে হয়ে ডি বিন্দু হয়ে যখন ই বিন্দুতে আসতেছো, কালেক্টর হয়ে যখন ইমিটারে আসতেছো, তখন একটা ভোল্টেজ থেকে আরেকটা ভোল্টেজে তুমি ট্রান্সফার হচ্ছে। তাহলে এই ভোল্টেজ থেকে যেহেতু এই ভোল্টেজে আসতেছো, তার মানে এই দুইটার ভিতরে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। সেইটা কোনটা? এইটাই কেমন জানি আমাদের একটু বুঝতে সমস্যা হয়। মূলত সেটা কিন্তু যদি এখানে কারেন্ট চলাচল না করতো ভিসিসি হইত। আর যেহেতু এই সার্কিটটা একটি, এখন ভিসিসি না, সেটা হলো এই রেজাল্ট্যান্ট যেটা, সেইটা। তার মানে সেইটা হলো এই দুইটার মধ্যে যে ভোল্টেজ, এখন সেটা হবে ভি আউটপুট, লব্ধিটা। অর্থাৎ এখানে এখানে আমাদের আসবে হলো ভি আউটপুট, লব্ধি ভোল্টেজটা এই দুই বাহুর মধ্যে যেটা অবশিষ্ট রয়েছে। এখানে যেটা খরচ হয়েছে যেটা অবশিষ্ট রয়েছে। এখন এই যে ভি আউটপুট, ওর চিহ্নটা কি হবে? ওর চিহ্নটা কি হবে? ওর চিহ্নটা হবে, এখানে তোমরা একটা জিনিস একটু খেয়াল করবা, এটা তোমাদের কাজে লাগবে পরবর্তীতে। যারা আসলে বুয়েট বা ওই রুয়েট চুয়েট কুয়েট এগুলোর কথা চিন্তা করো এডমিশন টেস্টে, তাদের ক্ষেত্রে ওই সার্কিট গুলো একটু জানাটাও প্রয়োজন। এই যে সার্কিটটা, এই সেম সার্কিটটাকে এইভাবে কিন্তু ড্র করা যায়। এভাবে ড্র করা যায় বলতে, একটু দেখো এখানে, এই হলো ট্রানজিস্টর, এই 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 এই। তাহলে এখানে রোধ, এইটা হলো এন ই এন, এই হলো ইনপুট সিগন্যাল, এই হলো ব্যাটারির পজিটিভ নেগেটিভ, এই তারপরে এখানে তোমার একটা রোধ, এখানে হলো বিভব। দেখা যায়? এখানে দেখা যায় সার্কিট? দেখা যায়। জি স্যার। এইটা হলো আর ইনপুট, এইটা হলো আর সি আমরা যেটা বলি, এইটা হলো প্লাস ভি সিসি। এই জায়গাটাকে, এইটাকে তোমার এই যে এটাকে গ্রাউন্ড করা। এই যে সার্কিট, এই যে সার্কিটটা এবং এই সার্কিট সেম সার্কিট, এই সার্কিটটাকে এভাবেও ড্র করা। এর মানে কি? তাহলে এই অংশ যে স্যার কি করলেন, ইনপুট না হয় রাখলেন, আউটপুট দিয়ে কেমন কি করে ফেলাইলেন, সব শেষ, কিচ্ছু শেষ হয়নি। তোমার এইখানে তুমি দেখো, এখানে আমি লিখি নাকি এই যে আরসি, আরসি তো আমি দিছি, আরসি দিছি, তাহলে এই বাহুর মধ্যে দিয়ে কারেন্ট চলবে। তাহলে কারেন্ট তো এখান থেকে যে এই যে ঢুকছে ট্রানজিস্টর, এই কারেন্টটাই ঢুকছে। তাহলে তোমার ওখানে যে কারেন্ট ঢুকছে, তাহলে তোমার এই যে ইমিটারটা, ইমিটার এই সার্কিট অনুযায়ী কোন প্রান্তের সাথে লাগানো? এখানে নেগেটিভের সাথে না? এটা এই ইমিটার, এইটা হলো ইমিটার আইই, এই গ্রাউন্ড করা মানে, এইভাবে চিহ্ন দেওয়া মানে কি? গ্রাউন্ডের সাথে, ভূমির সাথে সংযুক্ত করা। ভূমিতে সংযুক্ত করা মানেই হইলো নেগেটিভ, এবং তার ভোল্টেজ হইলো 0 ভোল্ট। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। একটা কোষের, তোমরা নরমালি একটু ডিপলি চিন্তা করবা, একটা কোষের বিভব পার থেকে আমরা 10 ভোল্ট দিলাম, এই 10 ভোল্ট বিভব এর অর্থ বুঝো? এর অর্থ কি? এই দুই প্রান্তের বিভব পার্থক্য 10, তার মানে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের বিভব পার্থক্য 10। তাই সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ধরি এই নেগেটিভ মানে এই প্রান্তের বিভব হইলো 0 ভোল্ট, আর এখানের বিভব হইলো 10 ভোল্ট। তার মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত হয়? 10 - 0 মানে 10, ওই কোষের বিভব হইল 10, অথবা বিভব পার্থক্য 10 মানে নেগেটিভ আর পজিটিভ প্রান্তের বিভব পার্থক্য 10। তাহলে সবসময় নেগেটিভ প্রান্তের বিভবটা 0 বলা হয়। আর নেগেটিভ মানে হলো গ্রাউন্ড করা, ভূমি করা।
তাহলে এটা হলো, এইটা আমি বলতেছি একটু অ্যাডভান্স কথা, এগুলো বিভিন্ন জায়গায় এই সব জায়গায় হিসাবে লাগে, যে গ্রাউন্ড করে দেওয়া মানেই হইলো এখানে বিভবটা হইলো 0, তার মানে এটা হইলো নেগেটিভ প্রান্ত, আর এইটা হইলো পজিটিভ প্রান্ত, তার মানে এটা কোনো একটা সোর্সের সাথে যুক্ত আছে, যদি 10 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত থাকে সেই ব্যাটারির পজিটিভ প্রান্ত। তাহলে তুমি দেখো এই কালেক্টরের পজিটিভ প্রান্ত, কালেক্টর রেজিস্ট্যান্স হয়ে তোমার কি এই পজিটিভ প্রান্তের সাথে, তাহলে এই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, এটাই এখানে দেখানো হয়েছে যে কালেক্টরের এক মাথা পজিটিভ প্রান্তে। আর এখান থেকে হিসাব করে এসে যদি চক্রাকারে ঘুরো, তাহলে এরপরে ইমিটারের এক মাথা নেগেটিভ প্রান্তে, তার মানে ভূমিতে। এই যে হিসাব হয়ে এখান থেকে এসে ইমিটারের এক মাথা এই ভূমিতে। সুতরাং এই অংশটা, বাকি অংশটা থাকুক আর না থাকুক তাতে কিছুই যায় আসে না। তার মানে এইভাবে থাকা মানেই কিন্তু পুরো বর্তনী কভার করা। আমরা কি এইটার ইকুইভ্যালেন্ট সার্কিট যে এটা কি বুঝতে পারছি? ঝামেলা আছে কোনো? ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। একটু চিন্তা করলেই পাবা, এইটা একটু হায়ার থটের বিষয়। এখন তুমি যদি এইখানে যদি এভাবে চিন্তা করো, তুমি যদি এখান থেকে ঢুকো, তাই তুমি দেখো কালেক্টরের পজিটিভ থেকে ঢুকে ট্রানজিস্টরের মধ্য দিয়ে ঢুকে তুমি ইমিটারে আসছো, এবং ইমিটারের কোন প্রান্তে আসছো? পজিটিভ না নেগেটিভ প্রান্তে? ইমিটারটা এখানে কি? আসলে নেগেটিভ। আর কালেক্টরটা কি ছিল? পজিটিভ ছিল। তাই তুমি যখন এ থেকে ঘোরা শুরু করছো, এ থেকে ঘুরে এই ব্যাটারি ঘোরা শুরু করছো, প্রথম ভিসিসির ব্যাটারি, সেটা ছিল নেগেটিভ প্রান্ত, শুরুতে তুমি ফেস করছো নেগেটিভ। তারপরে তুমি রোদের মধ্যে ঢুকছো, রোদ কারেন্টও যেদিকে যাচ্ছে সেদিকে তুমি যাচ্ছ, তাহলে রোদ আর কারেন্টের গুণফল সেটা পজিটিভ। এরপরে তুমি কালেক্টর হয়ে ট্রানজিস্টরের মধ্য দিয়ে তুমি ইমিটারে নামছো। ইমিটারে নামা মানে ইমিটারের এই জায়গাটা গ্রাউন্ড করা, অর্থাৎ নেগেটিভ। এখান থেকেও দেখা যাচ্ছে নেগেটিভ, তার মানে তুমি নেগেটিভে আসছো, তুমি কালেক্টর থেকে আসছো, তুমি কালেক্টরের পজিটিভ থেকে তুমি নেগেটিভে আসছো, তুমি পজিটিভ প্রান্ত ফেস করছো প্রথম, তারপরে তুমি নেগেটিভে আসছো। তাহলে তোমার এই যে কালেক্টর আর ইমিটারের যে ভোল্টেজ যে ডিফারেন্স, ওই যে 4 ভোল্ট এর মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, যেটাকে আমরা এভাবেও চিহ্নিত করি ভিসিই বলি, তাহলে এই ভিসিই এইটা পাস করে যখন এই বিন্দুতে আমি এসেছি, তখন আমি আগে কোন প্রান্তটা ফেস করছি? ভিসিই এর পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কালেক্টর থেকে আমি ইমিটারে ঢুকছি না, তা কালেক্টর কিসে ছিল? পজিটিভ। কালেক্টর ছিল পজিটিভে। আমি আসছি কার কাছে? ইমিটারের কাছে। ইমিটারটা কার সাথে? নেগেটিভ। নেগেটিভের সাথে। তার মানে আমি কালেক্টরে পজিটিভ থেকে ইমিটারের নেগেটিভে ঢুকছি, তার মানে কালেক্টর ইমিটারের মাঝখানের যে ভোল্টেজ ডিফারেন্স, সেটা হলো পজিটিভ থেকে নেগেটিভে তুমি আসছো, তাহলে আগে ফেস করছো পজিটিভ। তাহলে এখানে এইটাকেই আমরা লব্ধি ভোল্টেজ বলতেছি, আউটপুট ভোল্টেজ বলতেছি। তাহলে চিহ্নটা কি হবে? প্লাস না মাইনাস? এখানে পজিটিভ। পজিটিভ। প্লাস, ইকুয়ালস টু 0। এখন ভি আউট সমান কত দেবে? বলো, ভি আউট সমান কি এটা হয়? ভিসিসি মাইনাস আইসিআরসি। মিলে? জি স্যার। এটা আমরা এই 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 অ্যানালাইসিসে দেখলেই, এখন এই লেভেলে তুমি এই অ্যানালাইসিসই তুমি বুঝতে পারবা, এর ভিতরে আর এখন তুমি ঢুকতে পারবা। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিরশফের ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা আমাদের হিসাব নিকাশগুলো দেখলাম, এর সাথে আমরা এই নতুন একটা জিনিস কিন্তু দেখেছি। আর ওর ভিতরে তো ভোল্টেজের হিসাব নিকাশগুলো ওই যে গতদিন একটা কোশ্চেন করছিলাম, সেটা তো আমরা গতদিনই আমরা ওখানে সলিউশন দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখন এই ভিতরে আমরা যা পড়লাম ট্রানজিস্টরের, শুধু আইসিটির অংশটা ছাড়া, আইসিটির অংশটা আমি একটা ক্লাস নিব, সেটা হলো আগে একদিন পড়া দিব, তারপরে আইসিটির অংশটার উপরে আমি একটা ক্লাস নিব, সেটা আমি নবম অধ্যায় শেষ করে তারপর। ঠিক আছে? এখন আমরা আইসিটির মধ্যে আপাতত জড়াবো না আপাতত। আবার অনেকে হয়তো পড়ে ফেলছো, অনেকের সমস্যাও নাই, না থাকলে ওয়েলকাম। আর সমস্যা থাকুক বা না থাকুক, আমরা গেট টেট নিয়ে তারপর সেখানে কিছু তোমাদের
এই যে মর্গানের যে সূত্র আছে, কিছু বুলিয়ান অ্যালজেব্রা, কিছু সার্কিটের বিষয় নিয়ে সেখানে আমরা 2টা লেকচার আমরা দিব। তাহলে টোটাল ওই যে বিভিন্ন কনভার্ট, ডেসিমাল, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, অমুক সমুক এসব নিয়েও একটু ছোটখাটো কথা বললে, বাইনারির বিয়োগটা নিয়ে আমাদের একটু ঝামেলা হয়, অনেক সময় ভাগ নিয়ে ঝামেলা হয়, এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমরা একটু সেখানে হয়তো টুকটাক কথা বলে ফেলি। আমাদের সেটা 2টা ক্লাসেই করব। সেই ক্ষেত্রে তোমরা আগে পড়া দিব, পড়ে ফেলবা, তারপরে ওই জিনিসটা কমপ্লিট করো, সেটা পরে দেখা যাবে। তাহলে আমরা এখান থেকে এখন থিওরির ভিতরে আমরা শুরু থেকেই আমরা যেটা পড়েছি সেমিকন্ডাক্টর, সেখানে তোমাদের এনার্জি ব্যান্ড পড়েছি, সেখানে তোমাদের আরো বিষয় পড়েছিলাম, বায়াস পড়েছিলাম, সেখানে মানে এন টাইপ পি টাইপ কিভাবে তৈরি করা হয়, তারপর বায়াসিং পড়েছি, ডায়োড পড়েছি, ট্রানজিস্টর কিভাবে তৈরি হয়, ট্রানজিস্টরের বায়াসিংটা আমরা সার্কিট কম্বিনেশন দেখেছি, সেখানে ট্রানজিস্টর 2টা অ্যাপ্লিকেশন দেখেছি, একটা অ্যাম্পলিফায়ার, একটা সুইচ। আমাদের থিওরিটা কমপ্লিট। এই থিওরির ভিতরে তোমাদের কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে কি? আছে যা পড়েছো এখন পর্যন্ত? এই লুনা আক্তার, তোমার কি প্রবলেম আছে? না স্যার, সব শেষ করছি, নাই। নাই। বাকিদের কি আছে কারো? আচ্ছা, আমি ওইখানে তোমাদেরকে একটা পয়েন্ট একটু ধরাই দিতে চাই। তোমরা কি পড়ে ওখানে কেউ পেয়েছো যে জার্মেনিয়াম এবং সিলিকনের, আমি বারবার কিন্তু এই কথাটা বলছি, যে এদের যে আসলে একটা যে ভোল্টেজ, বিভব প্রাচীর, ডিপ্লেশন লেয়ার, অমুক সমুক, এই যে কথাগুলো বলেছি, সেখানে তার একটা সুনির্দিষ্ট মান ছিল না? এই মানটা কি মুখস্থ আছে? স্যার জার্মানি, আমি এটা সিলিকনের হচ্ছে 0.7 আর জার্মানিয়াম আর জার্মেনিয়ামের জার্মানিয়ামের জন্য 0.3 0.7 একক সহ তো বলতে হবে। স্যার জার্মানিয়ামের বইতে দেওয়া 0.3। হ্যাঁ, 0.3 একক কি? জি স্যার, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন। আর সিলিকনের 0.7। 0.7। তোমরা খালি তোমাদের একটা অভ্যাস খারাপ, তোমরা একক বলো, ইলেকট্রন ভোল্ট এটাও। ইলেকট্রন। আচ্ছা, আমরা তো কোনো জায়গায় জার্মেনিয়াম আমরা 0.7 ইলেকট্রন ভোল্ট, আবার সিলিকন তো আমরা কোনো জায়গায় 1.1 ইলেকট্রন ভোল্ট তাও পেয়েছি। দেখো তোমরা আবারও ভুল। এই জায়গাগুলো তোমরা কেন ঠিক হচ্ছ না আমি জানি না, এবং এই জায়গাগুলো আমি দেখছি এত বারবার বলি, তারপরে যে ওদের কি হয়, এরপরে ওরা পরে হইলো এটাকে একটা গোমট আকার নিয়ে তারপরে পড়াশোনা করে, আর এই জায়গাটা আবারও তারা ভুল, এবং তোমরা কিন্তু সেম কাজই করছো। তাহলে তুমি একটা জিনিস দেখো, স্পষ্ট ভাবে তোমার বইয়ে লেখা আছে, স্পষ্ট ভাবে, একদম স্পষ্ট ভাবে। তোমরা এই জায়গাটাকে কেন তোমরা আইডেন্টিফাই করতে পারো না আমি জানি না। তোমরা দেখো তোমাদের বইয়ে এই যে 696 পৃষ্ঠায়, 696 পৃষ্ঠায় সেখানে তোমার ওই একটা জায়গায় লেখা আছে 0.7 ইলেকট্রন ভোল্ট, 1.1 ইলেকট্রন ভোল্ট, আর এইটা হলো 696 পৃষ্ঠা এই জায়গায়। আর তোমার ইসের ক্ষেত্রে লেখা আছে দেখো 704 পৃষ্ঠায় সম্মুখী ঝোঁকের, ওর মধ্যে লেখা আছে এই যে জিনিসটা লেখা আছে 704 পৃষ্ঠায় সম্মুখী ঝোঁকের ওখানে। এখন তোমরা বলো তাহলে দুই জায়গায় কি ভুল তোমরা লিখেছো বা বলেছো? কেউ বলতে পারো ভুলটা কোন জায়গায় লিখেছি? কি ব্যাপার, এখন পারার তো কথা, অলরেডি তো বইয়ের পৃষ্ঠা দেখেও তো আমরা বলতে পারি যে কোন জায়গায় আছে কি আছে, তাহলে কি ভুলগুলো হয়েছে এখানে। সব কি নাই হয়ে গেছো নাকি ওখান থেকে? সবাই কি নাই হয়ে গেছো? এই মুমতাহিনা, তুমি যে বলো দেখি এখানে আমরা কি ভুলটা করেছি?
স্যার আমি বলবো স্যার ভোল্ট আর ইলেকট্রন ভোল্টে ভুল করছি। ভোল্ট এবং ইলেকট্রন ভোল্টে, তাহলে ইলেকট্রন ভোল্ট আর ভোল্ট হবে কোন জায়গায়, কোন জায়গায় ভোল্ট হবে, কোন জায়গায় ইলেকট্রন ভোল্ট হবে? স্যার 0.3 ভোল্ট আর হবে 0.7 ভোল্ট। এটা ভোল্ট। আর আর এখানে কি? এটা হবে ইলেকট্রন ভোল্ট 0.7। তাহলে এই দুইটার ভিতরে যে কথার পার্থক্য আছে, তোমরা কেন সেই পার্থক্যটা আইডেন্টিফাই করো না? স্যার প্রথমে ভুল হয়েছিল। এইটা হইলো ডিপ্লেশন লেয়ার ভাঙ্গার ভোল্টেজ, আর এটা কি? এটা হইলো তোমার সিলিকন এবং জার্মেনিয়ামের পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য। এটা তো ডিপ্লেশন লেয়ার ভাঙ্গার জন্য না, এটা কি? এটা শক্তির পার্থক্য। কার কার মধ্যে শক্তির পার্থক্য? কোন কোন ব্যান্ডের মধ্যে? যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য জার্মেনিয়ামের জন্য কত? 0.7 ইলেকট্রন ভোল্ট। আর সিলিকনের জন্য কত? 1.1 ইলেকট্রন ভোল্ট। সুতরাং মাইন্ড ইট, এটা হলো এই ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য। আর এইটা হইলো সিলিকনের ডায়োড আর জার্মেনিয়ামের ডায়োড যখন তোমরা তৈরি করেছিল, ওই ডায়োড তৈরি করার সময় ওখানে একটা বিভব প্রাচীর তৈরি হয়েছিল, বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই বাধাকে ভাঙ্গার যে শক্তি, সেইটা জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট আর সিলিকনের জন্য 0.7 ভোল্ট। তোমরা আজও কিন্তু দুইটা মিলাই ফেলো। আমি জানি না তোমরা আর কতদিন মিলাবা, এবং এই দুইটা সেপারেট রাখা কিন্তু আসলেও একটু কঠিন, এটা ভুলেও যায়। আমরা কেমন জানি এইভাবে চিন্তা করে পড়াশোনাই করি না। তোমাদের কাছে শুধু আমি এই জিনিসটাই বলতে চাই, তুমি দেখো এখন আমি বলার পরে তোমাদের কাছে মনে হয়েছে ও আচ্ছা তাই তো, অনেকের টনক নষ্ট, কিন্তু পড়ার সময় কিন্তু নড়ে না। এইভাবেই তোমরা বিভিন্ন বিষয় নিয়ে তোমরা এমন একটা ধোঁয়াশে কুয়াশের মধ্যে থাকো, যেটা তোমরা ভর্তি পরীক্ষার সময় যেই তোমরা ফেস করো, তখনই তুমি পড়ে বসো। এই আর কিচ্ছু না। এই জায়গায় এই জন্য পড়ার সময় তুমি একটু চিন্তাশীল হবা। পড়ার সময় তোমার আউট চিন্তা ভাবনা বাদ দিয়ে একদম অ্যাটেনশন নিয়ে তোমার জায়গাগুলো তোমাকে ঠিক করতে হবে। তাহলে এই দুইটা জায়গা যেন আমাদের খবরদার কখনোই ভুল না। এগুলো আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে লাগে, এদেরকে এমসিকিউতে আসে মুখস্থ মান, আবার অনেক জায়গায় আমাদের এই দুইটা মুখস্থ অ্যাপ্লাই করতে হয়। আমরা এভাবে কাজগুলো করি। তাহলে এই দুইটা জায়গা যেন ঠিক করি, ভিতরের এই বিষয়টি ঠিক করলাম। এমসিকিউতে চলে যাও, বলো এমসিকিউ কার কি সমস্যা আছে, প্রথম থেকে বলো দ্রুত। স্যার 11 আর 21 নাম্বার। 11 নাম্বার বের করো তো, 11 নাম্বারে কি আছে বলো, 11 নাম্বারে কি আছে? স্যার প্রবাহ বিবর্ধক গুণকের ক্ষেত্রে ধ্রুবক থাকে। স্যার এখানে স্যার উত্তরটা আছে ভিসিবি। স্যার একটু বুঝে দেওয়া লাগবে। প্রবাহ বিবর্ধক গুণকের ক্ষেত্রে। আচ্ছা, এর আগে তোমরা যে আরেকটা কাজ করো, সেটা হলো যেমন 10 নাম্বার এমসিকিউ, এই 10 নাম্বার এমসিকিউ অনেকে কনভার্ট ভুল করে। কনভার্টের ক্ষেত্রে অনেকে ভুল করে, সুতরাং তোমরা খবরদার থাকো। আমি কিন্তু এই কথাটা বারবার বলি যে এককের ক্ষেত্রে এমসিকিউতে, বিশেষ করে এডমিশন টেস্ট বা তোমাদের বোর্ড পরীক্ষায় তোমাদের এই ঝামেলাটা হয়। তুমি কোনো একটা জিনিস হিসাব করে পাইলা 5 মিটার, তোমার অপশন গুলো এমন ভাবে দেওয়া আছে 500 সেন্টিমিটার, তোমার 2 নম্বরে 5 সেন্টিমিটার, তোমার 3 নম্বরে আছে তোমার মনে করো 0.5 মিটার, তোমার 4 নম্বরে আছে 5.05 সেন্টিমিটার। তো এখন তুমি এরকম দেখেই তোমরা করো কি, ও 5 বের হইছে, এই 5 তো আছে উত্তর, এইভাবে ব্যাক দিয়ে আসো। কিন্তু হইলো 500 সেন্টিমিটার। 500 সেন্টিমিটার। এখন তোমার কাছে এটাকে মনে হইতে পারে এত খুব সামান্য বিষয়। তোমরা ভর্তি পরীক্ষা, এইসব ভর্তি পরীক্ষার স্ট্রেট ঠিক থাকে না, মাথা খুব সামান্যই মাথার উপরে প্রেসার পড়লে তখন উল্টো পাল্টা বেশি করে।
তখনই তোমরা এই ধরনের ভুলগুলো করো। এইখানে মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার, অনেক সময় এইসব জিনিস চোখে পড়ে না, সুতরাং কনভার্ট গুলো ঠিক মতো করে নিও, কোনটা কি এককে আছে সেইভাবে দেখে যেন কনভার্ট হয়ে যায়, তাই ওই ক্ষেত্রে যেন ঝামেলাটা না হয়। আচ্ছা, এখানে 21 নাম্বার এমসিকিউটা দেখো। 21 নাম্বারে তোমার ওখানে তুমি দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, একটা ট্রানজিস্টরের কথা বলা আছে। ট্রানজিস্টরে কি বলা আছে যে তার বিটা দিয়ে দিছে, বিটা দিয়ে দিছে কত 100, আর তার কি দিয়ে দিছে আইবি দিয়ে দিছে, এটা দিয়ে দিছে হলো তোমার 50 মাইক্রো এম্পিয়ার, 50 মাইক্রো এম্পিয়ার। তোমার এখানে বের করতে বলছে প্রথমত 20 নম্বরে নিঃসারক কারেন্ট কত, আইই কত, ইমিটার কারেন্ট। তাহলে আমরা জেনারেল সূত্র জানি আই সমান সমান আইবি প্লাস আইসি। তাহলে তোমার এখানে আইবি জানা আছে, এটা যদি ক্যাপিটাল বা এখানে স্মল লেটার ধরি, এটা যদি ই ধরি, এটা যদি ভি ধরি, এটা যদি সি ধরি, এটা তো বি আছে, তাই তোমার আইবি জানা আছে, দরকার আইসি, আইসি জানা নাই, কিন্তু তুমি কারেন্ট গেইনের ক্ষেত্রে তুমি জানো বিটা সমান সমান তুমি জানো আইসি ডিভাইডেড বাই আইবি। এইখানে এখানে আমরা তোমাদের একটা কথা বলেছিলাম, এই যে বিটাটা পাওয়া যায় কারেন্ট গেইন, সেটা কি ধরনের কানেকশন মনে আছে পিছনে? আমি পড়ানোর সময় আমি কিন্তু বলে গেছি, আলফার যে আমরা হিসাবটা পেয়েছিলাম, আলফা সমান সমান আইসি ডিভাইডেড বাই আইই। আমি এটাও বলেছিলাম এই যে কারেন্ট গেইন, এটাকেও কারেন্ট গেইনও বলে, এখানে হয়তো কারেন্ট অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বলছে, তাহলে এটা কি ধরনের কানেকশনের জন্য? এখানে যেহেতু আইসি আইবি আসছে, এখানে নেই কে ইমিটার, তাহলে এইটা হইলো কমন ইমিটার কানেকশনের জন্য, এটা হইলো তোমার কমন ইমিটার কানেকশনের জন্য। আর এখানে আইসি এবং আইই আছে, তাই নাই কি আইবি, এটাকে বলা হয় কমন বেস কানেকশনের জন্য। এবং এইখানে আমি বলছিলাম ভি এজন্য যে সিই কমন ইমিটার, মানে কমন ইমিটারের ক্ষেত্রে এই ঘটনা হয়, এবং সেই ক্ষেত্রে তোমার একটা ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, সেটা কি কালেক্টর ইমিটার ভোল্টেজ, এটা ফিক্স। এইটার ক্ষেত্রে তোমার এটা যেহেতু কমন বেজের ক্ষেত্রে, সুতরাং এখানেও একটা ভোল্টেজ ফিক্স থাকে, সেটা কি কালেক্টর বেজ ভোল্টেজ, যেটা বলি ভি সি বি। তাহলে বিটাটা হলো সবসময় তোমার কমন ইমিটার কানেকশনের জন্য আমরা ক্যালকুলেশন করি, আলফাটা হলো কমন বেজের জন্য আমরা ক্যালকুলেশন করি। তাহলে আমরা এখানে এই যে বিটা থেকে আমরা বিটা এর মান জানি, আইবি জানি, আমরা এখান থেকে আইসি বের করে নিতে পারি, আইসি বের করে এখানে বসাই দিলে আই এর মান চলে যাবে। সেকেন্ড কোশ্চেনে বলছে 21 নম্বরে উদ্দীপকে ট্রানজিস্টরটি কোন ধরনের ট্রানজিস্টর, তাহলে এখানে যেহেতু বিটা দিয়ে দিছে, তাহলে বিটাটা কি ধরনের কানেকশনের জন্য আমরা ফাইন্ড আউট করি, কি ধরনের কানেকশন? কমন ইমিটার। কমন ইমিটার। তাহলে এখানের এই যে বিন্যাসটা সেটা কি কমন ইমিটার সার্কিট হবে। তাহলে কমন ইমিটার সার্কিট কততে আছে? খ 21 কত নাম্বার দেওয়া আছে উত্তরে? খুঁজে দেখো দেখি। 2 নম্বরে স্যার। ক নম্বরই দেওয়া স্যার। তাহলে এই কথা তো মুখস্থ রাখতে হবে, এই কথা তো আমি বলে আসছি সেই কোন নূর নবী যুগে। তাহলে তোমার 11 নাম্বারের কথাই কি বলে? প্রবাহ বিবর্ধক গুণক, তার মানে কি আলফার কথা বলছে। তাহলে আলফা কোন কানেকশনের জন্য হয়? কমন বেস। তাহলে ওখানে তারা কি দিছে? 11 কমন নাম্বার বেস স্যার, খুঁজে দেখো। বিসিবি। তাহলে এই প্রশ্ন এখন কেন? তাহলে আমার পড়ানোর ভিতরে কি ছিল? শোনো, তোমরা একটু অ্যাটেনশন নিয়ে কাজ করো, অ্যাটেনশন, আমি বারবার বলি তোমরা অ্যাটেনশন। আমি কিন্তু চ্যাপ্টার আমি তাড়াহুড়ো করে পড়াই নাই, যে চ্যাপ্টার হয়তো অর্ধেক ক্লাস নিয়ে আমরা যখন লাইভে থাকি তখন এর এখানে কিন্তু তোমাদের যে ক্লাস নেওয়া হয়েছে এবং যথেষ্ট বারবার রিপিট করে করে যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দিয়ে পড়ানো হয়েছে। তোমরা তারপরও কথা কেন খেয়াল করছো?
নেক্সট কত নম্বরের সমস্যা আছে? যাও সামনে যাও, তাড়াতাড়ি বলো। আমরা 21 পর্যন্ত বুঝছি, মানে 21, 11 বুঝছি, না ঝামেলা আছে? না স্যার নেই। এরপরে কত নম্বরের সমস্যা আছে বের করো, বলো দ্রুত। স্যার 69 নম্বরে স্যার ইন্ডাক্টর, এইটি জিনিসটা কি স্যার? ইন্ডাক্টর তো আমরা 40। পঞ্চম অধ্যায়ে পড়েছিলাম। কি বলো তুমি, তুমি কি পঞ্চম অধ্যায় ভুলে গেছো? আমি কি পঞ্চম অধ্যায় তোমাদের পড়াই আসি নাই? ইন্ডাকশন আবেশ কি? সেখানে এই যে এরকম যে কয়েল ছিল, এই জিনিসটা কি? ইন্ডাক্টর ছিল না? এই তুমি কি শর্ট সিলেবাসের উপরে আসো নাকি রাফি? না স্যার। এই জন্য রিভিশনে যাই, অধরি আমি। শর্ট সিলেবাস মাথা থেকে ঝেড়ে ফেল, এডমিশন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করো, ঠিক আছে? ভালোভাবে প্রিপেয়ার করো। এই জিনিস আমরা সেখানেই পড়ে এসেছি। ইন্ডাক্টর, ইন্ডাকটেন্স, সেখানে আবেশ, সক্রিয় আবেশ, পারস্পরিক আবেশ সব আমি সেখানে পড়ে এসেছিলাম, খুঁজে দেখো। আচ্ছা, তোমাদের কাছে কারো কাছে কি 60 নাম্বার কোশ্চেনটায় কোনো ঝামেলা আছে? মানে হিসাব নিকাশ কি আমরা পেরেছি? 60 আমার মনে হয় গেট পড়লে জি স্যার। পারা যায়। পারছি। আচ্ছা, এটা কি গেট বলো দেখি একটু, এটা ফিগারে যেটা দেওয়া আছে, গেটটার নাম কি গেট? এটা কি এন্ড গেট, না অর গেট, না নট গেট, না অন্য কিছু? কি মনে হয় তোমাদের? কি ব্যাপার? স্যার তো ন্যান্ড গেট। এটা ন্যান্ড গেট। এটা তো দেখার সাথে সাথেই এন্ড গেট এবং নট গেট যুক্ত করা ন্যান্ড গেট। তাহলে ইনপুট দিলে আউটপুট কি পাওয়া যায় আমরা জানি, সেই অনুযায়ী। কারণ আমি এই জন্য জিজ্ঞেস করলাম, এর আগের ব্যাচে একজনের সমস্যা ছিল এই জন্য, আর কিছুই না। তাহলে এন্ড গেট এবং এখানে নট গেট যদি আমরা একত্রিত করি তাহলেই পাওয়া যায় ন্যান্ড গেট। আর ন্যান্ড গেটের ইনপুট আউটপুট যে ডে মর্গানের যে সূত্র ছিল তার অনুযায়ী আমরা লিখে আমাদের এখানে আউটপুট আসার কথা। ওখানে ওটাই তাহলে ঝামেলা নেই। আর কোথায় ঝামেলা আছে? হ্যাঁ, নেক্সট বলো, কোন জায়গায়? স্যার 69 নাম্বার। 69 নাম্বার। 69-এ কি আছে করো। একটি সমাকলিত বর্তনীতে নিম্নের কোন উপাংশটি অনুপস্থিত? ইন্ডাক্টর তারা কি দিছে? তারা উত্তরে কি দিচ্ছে? ইন্ডাক্টর অনুপস্থিত হওয়ার কথা। ইন্ডাক্টরই দেয় স্যার। এখানে ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর। আচ্ছা, সমাকলিত বর্তনী কি বোঝো? স্যার এইটাই বুঝিনি, সমাকলিত কি? সমাকলিত বর্তনী কিসের? তোমরা কি নাম শুনছো? ওই যে আইসির নাম শুনছো কখনো কোনোভাবে? আইসি, যে একটা আইসি নষ্ট হয়ে গেছে, আইসি লাগবে, শুনছো? এরকম নামটা আমার শোনা নাই, আইসি নামটা শোনার কথা। আইসি হইলো তোমার, এইটাকে বলা হয় ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে বাংলায় বলে সমাকলিত। নামটাও কত কঠিন করে লিখছে, সমাকলিত বর্তনী, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। আইসি কি দিয়ে তৈরি হয়?
একটা আইসির ভিতরে তোমার সাধারণত 14টা পা থাকে, পিন বের করা থাকে। এরকমের একটা আয়তাকার বিষয় থাকে, এই তোমাদের যেরকম চুলের কাঁটা আছে না, চুলের কাঁটার একপাশে কি হাত দিয়ে ধরা হয় না, হ্যান্ডেল, যেটাকে ই করা হয়, পুশ করা যায় আবার ছেড়ে দেওয়া যায়, আছে কাঁটা আছে, চুলের কাঁটা ব্যবহার করো তোমরা? তাও ব্যবহার করেন, কিন্তু আজব আজব প্রাণী। চুলের কাঁটা নাই এরকম কি আছে? সব মেয়েদের কাছে। স্যার আছে তো। আর এমন কোন ছেলে নাই সেটা না দেখছে চুলের কাঁটা। তাহলে আরেক পাশে কি কতগুলো কিসের মতো কাটা কাটা, কি পায়ের মতো না? এবং 2টা লেয়ার না তার? তাহলে আইসিটাও জাস্ট ওই রকম, এই একটা প্রান্ত একটা প্রান্ত, এই প্রান্ত ওই পাশ থেকে কতগুলো কাটা বের করা থাকে, আর এই পাশ থেকেও কতগুলো কাটা বের করা থাকে, ওইগুলোকে আমরা পা বলি। এই জায়গাটা এইখানে এরকম একটা ভাঁজ চিহ্ন থাকে। কথাগুলো খুব ভালো করে মনে রাখো। এটা তোমরা যারা ল্যাবে যদি কাজ করতা, ল্যাবে দেখতাম। মহিলা কলেজে যদিও আমরা এগুলো করাই না, কিন্তু এবার থেকে আমরা করাইতে চেয়েছিলাম, প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম, আমরা ট্রেনার বোর্ড টোর্ড সব কিনেছি। বরিশাল কলেজে করায় বা অন্যান্য কলেজেও সম্ভবত এই ডিজিটাল ইলেকট্রনিক্স আগে থেকেই করায়। তাই সেখানে তোমার আইসিটি যেগুলো তোমাকে হাতে দেওয়া হবে, দিলে এটা তবে একটা কালো ই দেখবা, এর উপরে লেখা দেখবা, আর উল্টো পাশে এরকম কতগুলো দেখবা এরকম সরু সরু পিনের মতো বের করা, এরকম 14টা পা, উপরে 7টা আছে, নিচে 7টা বের করা আছে। তাই তুমি ওটাকে যে ধরবা তোমার হাতে, কিভাবে ধরবা? এই যে খাজ অংশটা এইভাবে আইসিতে ধরলা, এই খাজ অংশটা, এই খাজটা থাকতে হবে তোমার বাম পাশে, এভাবে। এই তাহলে এভাবে ধরলা, তাহলে এই নিচের প্রান্তে এখানে কতগুলো এরকম পিন বের করা আছে 7টা, উপর থেকে এরকম 7টা, সাধারণত 14টাই থাকে, কম বেশি সেটা হয়তো একটু ক্রিটিক্যাল বা ডিফারেন্ট কোনো হিসাব করার জন্য লাগে, কিন্তু তোমাদের জন্য যেটা হিসাব আছে, তুমি 14টা পা বিশিষ্ট এরকম আইসি পাবা। তাহলে এখানে 7টা যুক্ত থাকে। এখন 7টা পা, প্রত্যেকটা নাম্বারিং আছে, এগুলো ইচ্ছে মতো না। এই নাম্বারিংটা করতে হয় সবসময় বাম থেকে ডানে ঘুরে আসতে হয়, এভাবে। তাহলে 1 2 3 4 5 6 7, এরপরে ঘুরে উপরে এই 8 9 10 11 12 13 14, এভাবে কিন্তু যেতে হয়। 93 নাম্বার এমসিকিউটা দেখো, 93 নাম্বার পাইছো? জি স্যার, এ চিহ্নিত পিন নাম্বার কত? এ চিহ্নিত পিন। তাই তুমি দেখো ওই যে আইসি পিন এভাবে ধরছে, সামনে ফ্রন্টে লেখা আছে, তুমি পা গোনা শুরু করো দেখি, তাহলে এ নাম্বার কত নাম্বার পিন, এ চিহ্নিত পিনটা কত হয়? আর পারে না গুনতে। কিভাবে গুনতে বলছিলাম? কোন দিক থেকে? বাম 8 থেকে নম্বর। ডান দিকে 8 যাওয়া শুরু করো। হয় স্যার। তাহলে এই 1 2 3 4 5 6 7, এরপরে ঘুরে এই 8 9 10 11 12 13 14, তাহলে এ চিহ্নিতটা কি 8 নম্বরে পড়ে না? তাহলে এইভাবে তোমার গুনতে হয়। তাহলে এ যেহেতু এখানে ইন্ডিকেট করছে, এ হলো 8 নম্বরের। তাহলে এই আইসি যদি তুমি ওই ডিজিটাল ইলেকট্রনিক করো ল্যাবে, তখন তোমাকে আইসি দেওয়া হবে, আইসি ধরে ওই পিন গুলো কোন পিনের সাথে তুমি কোন তার ঢুকাবে এটা থাকতে হবে। তাহলে কত নাম্বার পিন তোমাকে ওখানে খুঁজতে হয়, নাম্বারিং করতে হয়। তাই নাম্বারিংটা এইভাবে করতে হয়। আর এই আইসির যে ইকুইপমেন্ট তার ভিতরেই সেটাকে ইন্টিগ্রেটেড সমকলিত, মানে অনেকগুলো ইকুইপমেন্ট তার ভিতরে একত্রিত করা। কারা কারা থাকে? থাকে হইলো একটা ট্রানজিস্টর থাকে, একটা না অসংখ্য ট্রানজিস্টর থাকে, রেজিস্টর থাকে, ডায়োড থাকে। এই যে জিনিসগুলো আমরা করছি, এগুলো সব যুক্ত থাকে, এইগুলো ভিতরে কানেকশন করা থাকে, এবং এগুলো এমন ভাবে কানেকশন করা থাকে, এই যে তোমার গেট, তুমি বলো এন্ড গেট, অর গেট, নট গেট, নর গেট, ন্যান্ড গেট, বিভিন্ন গেটের কথা বলো, এগুলোর চেহারাও দেখো, কোনোটা এরকম, কোনোটা এরকম, কোনোটা হ্যাঁ এই যে এরকম, মানে যে বিভিন্ন তুমি যাই দেখো না,
আসলে এই যে চেহারা তার ভিতরে কি আছে, এটার ভিতরে কি, হ্যাঁ এর ভিতরে কি, এই ওই যে গেটের কথা বলো, এর ভিতরেই তো সার্কিট। তাহলে তোমার একটা ইন্টিগ্রেটেড সার্কিটের ভিতরে ওই যে তোমার ট্রানজিস্টর, তোমার যে রেজিস্টর, তোমার যে ডায়োড, সেগুলা সেগুলা কানেক্ট করা থাকে। এর মধ্যেও ট্রানজিস্টর রেজিস্টর ডায়োড, ট্রানজিস্টর রেজিস্টর ডায়োড, ওগুলো মিলিয়ে গেট। তাহলে ওই রকমের অসংখ্য গেট একটা এই আইসির মধ্যে আছে, অসংখ্য। তার মানে ওই যে তুমি যে সিম্বল গুলো দেখছো তার ভিতরেও তোমার এরকম অসংখ্য এই ট্রানজিস্টর রেজিস্টর ডায়োড এগুলো এর ভিতরে ঢোকা আছে। অনেক জায়গায় ক্যাপাসিটরও থাকে, কিন্তু ইন্ডাক্টর থাকে না। ক্যাপাসিটরও থাকতে পারে, ইন্ডাক্টর কিন্তু থাকবে না। ইন্ডাক্টরের বিষয়টাই পুরো আলাদা। আমরা ট্রানজিস্টর চ্যাপ্টারে যা পড়েছি, কি কি ইকুইপমেন্ট তোমার কাজে লাগছে? হয় ডায়োড কাজে লাগছে, না ট্রানজিস্টর কাজে লাগছে, না ক্যাপাসিটর কাজে লাগছে, না রেজিস্টর কাজে লাগছে, বা সবগুলোই কাজে লাগছে। কি এর বাইরে কোনো ইকুইপমেন্ট পাইছো এখানে? ইন্ডাক্টর পেয়েছো? পাওনি। এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স, আমাদের যে এই বিভিন্ন গেট, তারপর বিভিন্ন যে এই যে আইসি সার্কিট টার্কিট, এগুলোর ভিতরে সবসময় আমাদের কাজ করে হইলো এই ইকুইপমেন্ট। এখানে ইন্ডাক্টরের কোনো বিষয় নাই। তাহলে কি আমরা কথা বুঝতে পারছি যে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, তার ভিতরে আমাদের কি কি বিষয় থাকে, আসলে গেটগুলোর ভিতরে কি থাকে, ওই ইন্টিগ্রেটেড সার্কিট গেট ওর মধ্যেই এই ইকুইপমেন্ট গুলাই থাকে। আর একটা আইসির কিভাবে কাউন্টিংটা হয়, কথা ক্লিয়ার কিনা? 69 কি বুঝছি এখন? 69টা এখন মুখস্থ করে রাখতে হবে। 93 কি বুঝছি? জি স্যার। আচ্ছা, এর ভিতরে আর কোথায় সমস্যা আছে? এই 69-এর পরে আর কি সমস্যা আছে? 93-এর আগে কোথায়? তাড়াতাড়ি জিমাবা না। সমস্যা না থাকলে বলবা সমস্যা নাই, থাকলে বলবা অমুক জায়গায় সমস্যা আছে। কি সমস্যা আছে? 93-এর আগ পর্যন্ত আর কোনো সমস্যা আছে কিনা? নাই স্যার। আচ্ছা, এরপরে তোমরা আসো 102-এ। দেখো 102-এর কথাটা আমি আগেই বলে এসেছি, এই জন্যই বলে এসেছি, এবং কোথায় কাজে লাগে এখন দেখো। এইখানে তোমার দুইটা কি দেওয়া আছে? উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের দুইটা কি দেওয়া আছে? ডায়োড দেওয়া আছে। খেয়াল করে দেখো দেখি, ডায়োড না? এই একটা ডায়োড, আর এখানে একটা ডায়োড। কিন্তু দুইটা ডায়োড দুই ধরনের পদার্থের। কোনটা কিসের? প্রথমটা দিয়ে দিচ্ছে সিলিকন, আর এইটা দিয়ে দিচ্ছে জার্মেনিয়াম। এইখানে তুমি দেখো, এইটা হইলো 5 ভোল্ট না 6 ভোল্ট, 6 ভোল্ট। আর এখানে তোমার কি আছে? আউটপুট। এখানে একটা রেজিস্ট্যান্স, এই যে গ্রাউন্ড করা। এই গ্রাউন্ড করার মানে কি মনে আছে? আমি দেখাই নেগেটিভ আসছিলাম। প্রান্তের সাথে যুক্ত। এটা হলো নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। কথা ক্লিয়ার? এই ওই সার্কিটের কিছুটা আবাস এখানে দিছে। আমি এই জন্য কিন্তু ওখানেই বলে আসছি বিষয়টা, কারণ এগুলো আমাকে কিন্তু সকালে ওরাই এগুলা আমাকে জিজ্ঞাসা করছে, যার কারণে আমি ওখানেই এই জন্য এই প্রত্যেকটা পয়েন্টই আমি ভেঙে দিছি। এখানে তোমার এটা গ্রাউন্ড করা মানে এটা নেগেটিভ, এটা হলো নেগেটিভ। আর এইখানে সার্কিটে দেখা যাচ্ছে এইখানে তোমার 6 ভোল্ট দেওয়া, তার মানে এই জায়গাটা কি? নিঃসন্দেহে এটা পজিটিভ, কারণ এখানে ভোল্টেজ। তাহলে এখানে ভোল্টেজ কত? এই নেগেটিভ মানে এখানে ভোল্টেজ কত? 0 ভোল্ট, আর এখানে 6 ভোল্ট। তাহলে এই দুই মাথার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? এখন কি বলা যায় না যায় না? 6 ভোল্ট। এখন তোমার কি করছে? এর মধ্যে দিয়ে কি কারেন্ট চলাচল করছে না সার্কিটের মধ্যে দিয়ে?
করছে কিনা? অবশ্যই করবে। তাহলে এর মধ্যে দিয়ে যদি কারেন্ট চলতে হয়, এই ডায়োডের একটা বাধা আছে না? মনে নাই আমরা বাধার কথা বলেছিলাম? ভুলে গেছি? এই ডায়োড যখন বানানো হয়েছে, এই ডায়োডটার মধ্যে কি আছে? একটা এন টাইপ আর একটা পি টাইপ তো আছে। এখানে আছে এন টাইপ আর এদিকে আছে পি টাইপ। তাহলে এন টাইপ পি টাইপের সংযোগ স্থলে কি হয়? সৃষ্টি হয়েছিল বিভব প্রাচী, ডিপ্লেশন লেয়ার, বাধা। সেই বাধাকে ভাঙার জন্য কি শক্তি লাগে না? তাই সিলিকনের সেই বাধাটা কত? 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট। এই যে 1.1 আবার কিন্তু মুখ থেকে বের হয়েছে। দেখছো ভুল তোমরা কোথায় করো? এখন বুঝছো পার্থক্য কেন দরকার? এইটা কি 1.1 ইলেকট্রন ভোল্ট লিখলে হবে? ওই রাফির মুখ থেকে কিন্তু সেটাই বের হয়েছিল। 1.1 ইলেকট্রন ভোল্ট সেটা কিসের? সেটা কিসের হিসাব? স্যার সেটা নিষিদ্ধ হলো ব্যান্ডের। নিষিদ্ধ অঞ্চলের হিসাব। সেটা যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ডের মাঝখানে। কিন্তু এটা তো বিভব প্রাচীর ভাঙ্গার বিষয়। এটা তো 1.1 ইলেকট্রন ভোল্ট হবে না। আবার 1.1 ইলেকট্রন ভোল্টকে ভোল্টে নিলে কি এটা সম্ভব না? সেটা তো ভোল্টে নিলে কত ক্ষুদ্র হয়ে যায়। আবার জার্মেনিয়ামের কত শক্তি ভাঙ্গার জন্য কত লাগে? 0.3 ভোল্ট। 0.3 ভোল্ট। তাহলে মোট এখানে কতখানি শক্তি খাবে? কত ভোল্ট খাবে? 7, মানে 0.7 আর 0.3 মোট কত? 1 ভোল্ট শক্তি এখানে খরচ হবে। এই দুইটা পাবে কোথায়? কার কাছ থেকে নিবে? ওই 6 ভোল্ট থেকে নিবে। তাই 6 ভোল্ট থেকে যদি 1 ভোল্ট খরচ হয়ে যায়, অবশিষ্ট থাকে কয় ভোল্ট? 5 ভোল্ট। দেন এই দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু এই কন্ডিশনে 6 ভোল্ট না, কত ভোল্ট? এটা কি আমরা বুঝতে পারছি? এটা কি বুঝতে পেরেছি কিনা? কেন 5 ভোল্ট হয়ে গেল বিভব পার্থক্য? আবার ঝামেলা, খালি ঝামেলা জায়গা। এখানে ঝামেলা তো কিছুই নেই। লেয়ার ভাঙতে যে এতটুকু ভোল্ট খরচ হয়েছে। ওটা তো খরচ হবেই। এই কারণে এখন যেটা অবশিষ্ট রয়েছে, তাহলে এখন তোমার এর সূত্র তার জানি ওমের সূত্র অনুযায়ী আমরা কি কারেন্ট বের করতে পারি না? I ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর। এখানে ভি কত হবে? 6 না 5? এই সার্কিটে যেটা কার্যকর সেটাই তো হবে। আর রোধ কত? 2 কিলো ওহম। তাহলে 2 × 10⁻³ এত। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যায়। ক্লিয়ার কিনা? আর কারো কোনো জায়গায় সমস্যা আছে কিনা? থাকলে বলো। স্যার আমার MCQ তে আর একটা কারো সমস্যা ছিল। স্যার বলছিলেন কিসের? স্যার 40 নাম্বারটা। ওই তুমি 40 নাম্বার বলছিলা। 40 দেখো তো কি বলছে? স্যার এটা কমন এমিটার না কমন বেস এরকম না বলে দিলে কিভাবে বের করব? এটা হলো তোমার এনপিএন ট্রানজিস্টর। এটা তোমার ট্রানজিস্টর নিচের কোনটি? এনপিএন ট্রানজিস্টর না। এটা তো তোমার ইমিটার আর কোনটা কমন বেস এগুলো তো বলার দরকার হয় না। তোমার এনপিএন মানে কি? তোমার এনপিএন মানে কি? আমরা কি বলেছি? ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার, বেস, কালেক্টর। তাই সাধারণত এনপিএন যখন থাকে তখন তার সিম্বল কোন দিকে থাকে? স্যার ইমিটার থেকে কারেন্ট বের হয়ে যায়। বের হয়ে যাবে। তাহলে ইমিটার তোমার কারেন্টের অভিমুখ দেখো, একটা বাহুতেই দেওয়া আছে না, ওইটাই তো ইমিটার। যেখানে কারেন্ট নির্দেশ করা থাকে, আমরা তো এটা পিছনেও পড়ে এসেছি যে কারেন্ট যেখানে ইন্ডিকেট করা হয় সেটাই ইমিটার। তাহলে যে বাহুতে ইন্ডিকেট করা আছে সেটা ইমিটার। তাহলে বাহিরের দিকে ইন্ডিকেট করা কোনটা? স্যার তাহলে ক হবে? ও হবে তোমার
খ নাম্বার চিত্রে ভিতরে ইন্ডিকেট করা, আবার গ নাম্বার চিত্রে কোনো চিহ্নই নেই, ও তো নিঃসন্দেহে ভুল। আর ঘ নাম্বার চিত্রে তোমার কি বলছে এখানে, এখানে কারেন্ট কি হচ্ছে, এখানে বের হচ্ছে, তাহলে বের হচ্ছে কোন বাহু ধরে, স্যার এটা তো বেস ধরে বের হচ্ছে। বেজ ধরে। তাহলে বেজে তো তোমার এইভাবে সিম্বলে কখনো চিহ্ন থাকে না, চিহ্নটা থাকবে কার উপরে, ইমিটার স্যার আপনি ইমিটারের উপরে এবং বাইরের দিকে। এইগুলো তো বলার দরকার নেই। আর কারো কোনো সমস্যা? আচ্ছা, অনুশীলনীর অঙ্কে ডিজিটাল অংশ ছাড়া তোমরা কি করছো? অনুশীলনীর অঙ্ক তাতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। থাকার কথা না আমার ধারণা, কারণ ওগুলো খুব ইজি। আচ্ছা, সৃজনশীল কোশ্চেন কি তোমরা করতে পেরেছো? জি স্যার। স্যার এটা তো 19 থেকে 15 পর্যন্ত। অনেকে এখন বলতেছে স্যার এই কোশ্চেনই তো আমাদের কাছে না, করবো কি? সৃজনশীল কোশ্চেন একটাও সমস্যা হবে না, যা পড়ানো হয়েছে এর বাইরে এক চুলো নাই, এবং প্রত্যেকটা পারবা। এখানে কোশ্চেন গুলো আমি দিয়ে দেব, আজকে গ্রুপে আমি দিয়ে দেবো না। তাহলে এখানে সৃজনশীল তাহলে মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ। এখন ডিজিটাল যে অংশটা, ডিজিটাল অংশ আমি একদিন পড়া দিব, তোমাদের 2 দিন সময় দিব, তারপর তোমরা পড়বা, পড়ার পরে আমি ওর উপরে 2টা ক্লাস নিয়ে ডিজিটাল অংশ যদি কারো প্রবলেম থাকে আমি ক্লিয়ার করে দেব। কেন, তোমরা নবম অধ্যায়ে চলে যাও। নবম অধ্যায়ে তোমরা কেমিস্ট্রিতে একটা বিষয় পড়েছো, তোমাদের নিঃসন্দেহে মনে আছে, তোমরা যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোন মৌলের এনতম কক্ষপথের শক্তি রাশিমালা পড়েছো না পড়ো নাই? এই রাশিমালার ডেরিভেশন করছো কি? জি স্যার করছি। এইটা তোমরা আবার রিভিশন দিয়ে এটা ঠিক করে রাখবা, প্রমাণটা আগামী দিন আমি এখান থেকে ধরবো। সেখানে এনতম কক্ষপথের রাশিমালা, আবার এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এই বিষয়টা। তবে তোমাদের ফিজিক্সে সাধারণত আমরা হাইড্রোজেন পরমাণুর কথা বলি এবং প্রথম কক্ষপথ বা দ্বিতীয় কক্ষপথের শক্তির রাশিমালার কথা বলি। হাইড্রোজেন কক্ষপথের ক্ষেত্রে তোমার পারমাণবিক সংখ্যা 1, তাহলে এইটা আমরা বলি। কিন্তু আমরা শিখবো শুধু হাইড্রোজেন না, আমরা যে কোনো পরমাণুর ক্ষেত্রেই শিখবো কেমিস্ট্রির মতো। তাহলে যে পারমাণবিক সংখ্যা ধরে আর এনতম কক্ষপথে সেই হিসাবটা তোমরা একটু নিয়ে আসবা। আর এখানে যে পরমাণু মডেলের কথা বলা আছে, থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোর পরমাণু মডেল, তাহলে তুমি দেখবা যে থমসন একদম শুরুতে ছিল, একটা অগোছালো পরমাণু মডেল ছিল, যেটাকে আমরা কিসমিস মডেল বলি। যেমন তোমার পায়েসের ভিতরে যদি কিসমিস ছিটাই দেওয়া হয় যেভাবে এলোমেলো ভাবে অবস্থান করে, তাই থমসন প্রথমেই মনে করত যে এখানে তোমার একটা পরমাণুর ভিতরে ইলেকট্রন আর প্রোটন এভাবে এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, তরমুজের বিচির মতো বা কিসমিসের মতো এরকম। পরবর্তীতে রাদারফোর্ড এসে তার ধারণা ভুল প্রমাণ করে দেয় এবং তিনি কিছুটা তার একটা সুশৃঙ্খল মতামত দাঁড় করায়। তারপর তার কিছু ত্রুটি ছিল যেটা আবার বোর ওভারকাম করছে। এইগুলো তোমরা সবই কেমিস্ট্রিতে পড়েছো। তাহলে তোমরা এই শুরুটা এখান থেকে শুরু করবা। শুরুটা তোমার এরকমেরই, তোমার থমসন পরমাণু মডেল আছে, রাদারফোর্ড পরমাণু মডেল আছে, বোর পরমাণু মডেল আছে, রাদারফোর্ডে আলফা পার্টিকেল আছে, পরীক্ষা আছে। এই জিনিসগুলো তোমরা কমপ্লিট করবা, এরপরে শক্তির রাশিমালা এই জিনিসটা তোমরা ঠিক করবা। আমি আগামী দিন এই জিনিসগুলোর উপরে তোমাদের কিছু কোশ্চেন করব, আর এরপরে আমরা আমাদের তেজস্ক্রিয়তায় চলে যাব। সেখানে আমাদের কিছু আলফা বিটা পার্টিকেলের দিকের কিছু হিসাব নিকাশ আছে, ওই হিসাব নিকাশ গুলো কিছু ক্যালকুলেশন আমি দেখাই দেব। এরপরে আমরা আবার দিকে লতে ঢুকবো। তাহলে এই যে বিষয়টুক বলেছি কেমিস্ট্রি, এই বিষয়টুক আপাতত তোমরা ঠিক করে ফেলবা আগামী দিন, সবার যেন মনে থাকে। ঠিক আছে, যেন কেউ এই না পড়ে এখানে উপস্থিত না হয়। ওকে, আল্লাহ হাফেজ।